in contravention, contrary to these rights enumerated in part 3, and the existing laws, if there is anything inconsistent with these rights, that part of those existing laws is void to the extent of inconsistency. তো কাজে এইখানে 44-এ বললো 43 পর্যন্ত অধিকারগুলোর কথা বলে যে 44(1)-এ যে উপরের এই অধিকারগুলো বলবৎ করার জন্য, টু এনফোর্স দ্য রাইটস enumerated earlier, make application to the High Court Division in accordance with Article 102, Clause 1 of the Constitution is guaranteed. তার মানে এটাও একটা কিন্তু ফান্ডামেন্টাল রাইট। মৌলিক অধিকার বলবৎ করার জন্য সংবিধানের 102 অনুচ্ছেদের 1 উপ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট বিভাগে পিটিশন দাখিল করা, এটাই রিট পিটিশন, এইটাও একটা ফান্ডামেন্টাল রাইট। এরপরে তাহলে আমাদের কনস্টিটিউশনটা ভালো করে পড়তে হবে, বিশেষ করে এই যে আর্টিকেল 44(1)টা পড়তে হবে। এরপরে আবার ওই 102 আর্টিকেল, এইটা তো শুধু ক্লজ 1 দিয়ে না, এখানে ক্লজ 2 আছে, সেখানে 102(2)তে সেখানে আছে, সেখানে ওই ফান্ডামেন্টাল রাইটের ব্যাপার না। এখানে হলো কি করবে, যে কোর্টে আসতে পারবে এনি অ্যাগ্রিভ পার্সন কোর্টে আসতে পারবে। কিসের জন্য? কোর্টে যদি আসে তখন কোর্ট দেখবে কোনো কাজকে চ্যালেঞ্জ করে, কোনো অকাজকে, মানে কাজ করছে না, ইনঅ্যাকশন ইজ অলসো অ্যাকশন, সেটাও চ্যালেঞ্জ করে আসতে পারবে। কোর্ট তখন দেখবে, একেবারে ওইখানে আমাদের কনস্টিটিউশনে পরিষ্কার বলা আছে যে রেসপন্ডেন্টরা গভর্নমেন্ট ফাংশনারি বা স্ট্যাটুটরি বডি হুইচ দে আর রিকোয়ার্ড বাই ল টু ডু, আইন যেটা রিকোয়ার করে যে আপনাকে এটা করতে হবে, হুইচ দে আর রিকোয়ার্ড বাই ল টু ডু, রিট পিটিশনের অভিযোগ দে আর নট ডুইং দ্যাট, যদি কথা সত্য প্রমাণিত হয় তাহলে আওয়ার হাইকোর্ট ডিভিশন উইল ইস্যু ম্যান্ডামাস টু ইট। আর হুইচ দে আর নট পারমিটেড বাই ল টু ডু, যেটা আইন তাদেরকে পারমিট করে না, এটা যদি করে, এটা যদি প্রমাণিত হয়, আওয়ার হাইকোর্ট ডিভিশন উইল ইস্যু রিট অফ প্রহিবিশন, ডোন্ট ডু দিস, স্টপ ডুইং দিস। আর এইখানে কোনো কাজ, কোনো আদেশ, এগুলো আইনও চ্যালেঞ্জ করা যায় যদি ওই কনস্টিটিউশনের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এটা দেখে। তাহলে ওনারা দেখবেন রিট অফ সার্সিওরারিতে, তখন ওনারা যদি দেখেন যে এইভাবে হয়েছে, তাহলে ঘোষণা করতে পারবেন this has been done without lawful authority, so it has no legal effect. এখন এগুলো আপনারা পড়বেন। এখানে সংক্ষেপে একটা জিনিস লাগবে, সেটা হলো যে লোকাস স্ট্যান্ডাই, এই আর্টিকেল 102-তে পার্সন কথাটা আছে। পার্সন মানে কি? পার্সন 2 রকমের পার্সন, একটা হলো পেটিশনার পার্সন, যে আসবে দরখাস্ত নিয়ে, আর একটা রেসপন্ডেন্ট পার্সন, কে আসতে পারবে এবং কার বিরুদ্ধে আসা যাবে। রহিম এবং করিমের মধ্যে দুইটা একটা জায়গা নিয়ে বিরোধ থাকলে তো ওটা আসা যাবে না, ওটা ছুটে যেতে হবে। কাজেই এখানে এই পার্সনের ব্যাপারে প্রথম পেটিশনার পার্সন সম্পর্কে একটা জিনিস দেখতে হবে যে আর্টিকেল 102(1) এখানে এগেনস্ট এনি পার্সন তো আছে, ইনক্লুডিং ফাংশনারিজ। আর পেটিশনার হিসাবে সার্সিওরারি, ম্যান্ডামাস, প্রহিবিশন, এখানে অ্যাগ্রিভ পার্সন হতে হবে। যদিও আমাদের কোর্ট এই অ্যাগ্রিভ পার্সনের ডেফিনিশন, আমাদের কোর্ট অন্যান্য জুরিসডিকশনের, হায়ার কোর্ট, অ্যাপেক্স কোর্ট অনেক এটাকে অ্যাম্প্লিফাই করেছেন, অনেক বড় করেছেন। তো কাজেই অ্যাগ্রিভ পার্সন হতে হবে। সেটা যদি ওই যে বড় যে করেছেন সেখানে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন হয়, যে আমি আইন সচেতন একজন নাগরিক, একটা অন্যায় বেআইনি হলে এটা আমাকে, আমি তাতে অ্যাগ্রিভ নিজেকে মনে করি, এটা হতে পারবে। আর হেভিয়াস কর্পাস আর কো ওয়ারেন্টো, এখানে এনি পার্সন। তো এখন এইগুলো আমাদেরকে দেখতে হবে। আরেকটা হলো হাইকোর্ট ডিভিশন রুলসটা আপনাদের পড়তে হবে।
ভালো করে হাইকোর্ট ডিভিশনস রুলস। এবং ওই যে বললাম যে সিভিলের জন্য তো আসেই, কেন নিচের দিক থেকে সিভিলের প্রসিডিংগুলো আমাদের এখানে আসে, কখনো রিভিশন আকারে, কখনো অ্যাপিল আকারে আসে, মিসলেনিয়াস অ্যাপিল আকারে আসে। কাজে সিভিল রুলস অ্যান্ড অর্ডারও আমাদের পড়তে হবে। আর রিট প্র্যাকটিসের ক্ষেত্রে কনস্টিটিউশনাল লর সাথে আর একটা আমাদের পড়তে হবে, সেটা হলো খুব ক্লোজলি লিঙ্কড এই দুইটা, সেটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ ল। অ্যাডমিনিস্ট্রেটিভ ল আর কনস্টিটিউশনাল ল ভেরি ক্লোজলি লিঙ্কড, এই জন্য আমাদেরকে এই দুটোই আমাদেরকে এখানে পড়তে হবে। আর হাইকোর্ট ডিভিশন রুলস কিন্তু পড়তে হবে। আর এখন আপনাদের দরকার নাই অ্যাপিলেট ডিভিশন রুলস পড়লে কোনো ক্ষতিও নাই, কেননা ছোটোবেলার থেকে আমি দেখে আসছি যে বড়দের বই ছোটদের বই, এটা বড়দের বই পড়ো না, কিন্তু আমি নিয়ম ভেঙে প্রায় বড়দের বই পড়ে ফেলতাম এবং তাতে দেখেছি যে আমি কোনো ক্ষতিগ্রস্ত হইনি। কাজে এখনও যদি আপনারা কিছুটা একটু একটু করে মানে কৌতূহলবশত অ্যাপিলেট ডিভিশন রুলসও পড়েন, বড়দের বই পড়লে কোনো অসুবিধা নাই, কারণ ওখানে কিছু কিছু জিনিস পাবেন যেটা হাইকোর্ট ডিভিশনের রুলসও পাবেন না। ওখানে আছে যখন রিভিউ করতে যাবেন, কনসিস্টেন্ট উইথ প্র্যাকটিস অফ দিস কোর্ট, ল অ্যান্ড প্র্যাকটিস অফ দিস, প্র্যাকটিসটাও যে আইন, এইটার একটা ফর্মাল রেকগনিশন আমাদের এই অ্যাপিলেট ডিভিশনের এখানে আছে। এবং তারপরে আমরা বহু ডিসিশন পড়েছি সিপিসির উপরে যে এই রুলস অফ প্রসিডিওরস আর সাবসাবসিকুয়েন্ট অফ জাস্টিস। আমাদের অ্যাপিলেট ডিভিশন রুলসে ওই একটা চ্যাপ্টারই আছে, সেখানে একটা রুল আছে যে ন্যায় বিচারের স্বার্থে যে কোনো রুলের মানে এইটা মেনে চলাটাকে ডিসপেন্স উইথ করতে পারেন অ্যাপিলেট ডিভিশন। এগুলো খুব রেয়ারেস্ট অফ রেয়ার কেসে প্রয়োগ হয়। তো কাজে এইগুলো আপনারা দেখবেন, আমার মনে হয় যে খুব বেশি না। আর আরেকটা বিষয় আপনারা দেখবেন, সেটা হলো যে এই ফান্ডামেন্টাল রাইটসের ক্ষেত্রে আমরা ফান্ডামেন্টাল রাইটস, সব ফান্ডামেন্টাল রাইটস কিন্তু একইভাবে অ্যাপ্লিকেবল না। যেমন ধরেন আমাদের 27 আর্টিকেল 27, 28, 29, 31, 33, 35, 39, 144, আমি খুব সংক্ষেপে এখানে বলি। সেটা হলো যে কিছু কিছু দেখবেন যেমন 27 আছে অল আর ইকুয়াল ইন দ্য আই অফ ল, এই যে ব্যাপারটা, বাট 31 এগুলোকে আমরা বলি অ্যাবসলিউট ফান্ডামেন্টাল রাইট, সাবজেক্ট টু কোনো কিছু সাপেক্ষে না, সাবজেক্ট টু নাথিং। কিন্তু তারপরে আপনারা পাবেন সাম কোয়ালিফাইড রাইটস, যেমন 36 এই যে রাইট টু লিভ বাংলাদেশ অ্যান্ড রি এন্টার বাংলাদেশ, 37, 38, 39 এই যে ফ্রিডম অফ থট, ওটা মানে ক্লজ 1, ওটা একদম অ্যাবসলিউট। কেন মনে মনে আমি কি চিন্তা করতেছি, এটা তো কোনো আইন দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে। 13 ওখানে ফ্রিডম অফ থট অ্যান্ড এক্সপ্রেশন, স্পিচ, সেখানে আবার আছে। এটা এগুলোকে হলো আমরা বলি কোয়ালিফাইড ফান্ডামেন্টাল রাইট। এগুলো থাকবে এইভাবে, সাবজেক্ট টু রিজনেবল রেস্ট্রিকশনস ইম্পোজড বাই ল। খালি ল দিয়ে রেস্ট্রিকশন ইম্পোজ করলে হবে না, কোর্টে কেউ আসলে কোর্টের কাছে প্রমাণ করতে হবে। কোর্ট উইল রিকোয়ার দ্য রেসপন্ডেন্টস টু প্রুভ দ্যাট দিস রেস্ট্রিকশন ইজ রিজনেবল। কাজে এইগুলো হলো কোয়ালিফাইড, অর্থাৎ অ্যাবসলিউট না, তবে ল দিয়ে রেস্ট্রিক্ট করা যায়, তবে যে কোনো ল দিয়ে যে কোনোভাবে রেস্ট্রিক্ট করলে হবে না, রিজনেবল হতে হবে এটা। আর কিছু কিছু আছে দুই একটা ফার্দার কোয়ালিফাইড, এগুলো যেমন 40তে এই যে রাইট টু প্রপার্টি সাবজেক্ট টু রেস্ট্রিকশনস ইম্পোজড বাই ল, এখানে রিজনেবল হওয়ার দরকার নেই। এরকম 41 এই যে এগুলো আছে ফার্দার কোয়ালিফাইড। তবে এখানে অনেক কিছু এই আমাদের এত ছোট ইয়ে হবে না, কেননা আমাদের এখন তো আমাদের আর্টিকেল 31 অনুযায়ী যদি আমরা দেখি, তাহলে হুইচ ইজ নট রিজনেবল, দ্যাট ইজ নো ল অফ সিভিলাইজড ওয়ার্ল্ড। এবং আমাদের ওইটাকে করবেন না, 31-এর উপর নির্ভর করে আমাদের হাইকোর্ট ডিভিশন ওই রকম লকে উড়িয়ে দিতে পারবেন, স্ট্রাক ডাউন করতে পারবেন। তো কাজে এইগুলো খুব আমাদের দরকার। আর আরেকটা হলো আমি এই শেষ যেটা বলবো আর কি, যে এখন আমি শেষ করব, যে আরেকটা বিষয় জানতে হবে, এইগুলো পড়ে আপনার রুলগুলো শিখবেন। তবে একটা কথা আছে যে এ গুড লয়ার নোজ দ্য রুলস, অ্যান আউটস্ট্যান্ডিং লয়ার নোজ দ্য এক্সেপশনস। রুলের কিছু কিছু এক্সেপশনস আছে, যে এই না হলে, এবং বিশেষ করে এই এক্সেপশনগুলো আপনাদের জানতে হবে, কেননা আপনার সাম অফ ইউ উইল বি
আউটস্ট্যান্ডিং লয়ার্স ইন ফিউচার, সেটা হলো যে প্রায়ই দেখবেন বেঞ্চ মানে কোর্ট, অনারেবল জাজেস, এবং সাথে সাথে দ্য লার্নেড অ্যাডভোকেটস রিপ্রেজেন্টিং দ্য ট্রেজারি বেঞ্চ, ওটাও একটা বেঞ্চ, অর্থাৎ গভর্নমেন্টকে যারা রিপ্রেজেন্ট করে, প্রায়ই আপনার লোকাস স্ট্যান্ডাই নিয়ে প্রশ্ন তুলবেন। তারপরে এইখানে এটা হবে কিনা এই প্রশ্ন উঠবে বারবার। আপনি যদি এক্সেপশনগুলো জানেন, যেমন লোকাস স্ট্যান্ডার্ড ব্যাপারে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনে যেটা অ্যাম্পলিফাই করেছে, আমাদের অ্যাপিলেট ডিভিশন করেছে ডক্টর মহিউদ্দিন ফারুকের কেসে, আপনি ওইটার উপরে নির্ভর করবেন। আবার এই যে এই কিছু কিছু ব্যাপারে, অর্ডারের ব্যাপারে, যেটা আপাতত হবে না, আপনাকে অন্যান্য পথ পরিক্রমা করে আসতে হবে, হয়তো ডিপার্টমেন্টের অ্যাপিল করতে হবে, আরও এগুলো করতে হবে, কিন্তু কিছু কিছু এক্সেপশন আছে। এগুলো কিন্তু সবই these are settled, established, enunciated and handed down by our judiciary. সেগুলো কি, যদি মেলাফাইডি হয়, মেলাফাইডিটা যদি দেখা যায়, অ্যাপারেন্ট হয়, তারপরে যদি কোরাম নন জুডিস হয়, তিনজনের বসে একটা সিদ্ধান্ত নেওয়ার কথা, একটা ফোরাম, ওখানে একজনকে সারাই নিয়ে নিল, তো এই সমস্ত ক্ষেত্রে হবে। কাজেই ইউ হ্যাভ টু নো দ্য এক্সেপশনস। সবাই আমরা আউটস্ট্যান্ডিং লয়ার না, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে যখন ওই রকম একটা ডিফিকাল্ট কেস আপনাকে নিয়ে আসবে, ফর দ্য পারপাস অফ দ্যাট স্টেট, দ্যাট কেস, ইউ হ্যাভ টু পারফর্ম দ্য রোল অফ আউটস্ট্যান্ডিং লয়ার। আপনাকে ওখানে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করতে হবে। এই আর একটা বিষয় আসবে, সেটা হলো যখন আপনি ম্যান্ডামাস নিয়ে যাবেন, আমি এটা বলছি আমার ভেরি মানে অনারেবল জাজেস আর হিয়ার, এই জন্য আমি বলছি যে ম্যান্ডামাস হলে আমরা একটা সবাই জানি যে এখানে স্পেসিফিক লিগ্যাল রাইট থাকতে হবে, কিন্তু ওই যে বললাম কিছু কিছু এক্সেপশন আছে। আমি আপনাদেরকে একটা দিয়ে দিচ্ছি, যদি নোট রাখতে পারেন, কনস্টিটিউশনাল ল অফ বাংলাদেশ বাই মাহমুদুল ইসলাম, আমার এক বন্ধু এই বইটার কথা বলেছেন। এই বইয়ের প্যারাগ্রাফ 5.86 5.86 744 পৃষ্ঠায় আছে। সেখানে এই কথাগুলো লেখা আছে যে আর্টিকেল 102 ক্লজ 2 ডাজ নট রিকোয়ার দ্যাট দি petitioner for applicant for mandamus must have a specific legal right. সব সময় দরকার নাই। The only requirement is that he must be an aggrieved party. It is important to know that Article 31 provides a guarantee that no person in Bangladesh can be adversely affected except in accordance with law. Thus, if a person is going to be affected by non-performance of, going to be affected adversely by non-performance of duties of a government functionary or a statutory body, he can come. But these are very rare case, rarest of rare cases, এবং আপনাদের এইগুলো এইটা যে লেখা হয়েছে এই বইয়ে, এটাও কিন্তু রিলাইং অন দ্য কেস ল ডিসাইডেড বাই দ্য বেঞ্চ। কাজে আপনাদের দেখাইতে হবে যে আমি এইটার ভিতরে আমি পড়ি। আর আরেকটা কথা আমি এখানে বলবো যে আপনারা অনেকেই ভবিষ্যতে হয়তো গভর্নমেন্ট লয়ার হবেন। এখানে যখন এসেছেন তখন আপনাদের ঠিকানা হবে অ্যাটর্নি জেনারেল অফিস, অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল, এবং উই ডোন্ট নো এনি ওয়ান ফ্রম দিস গ্যাদারিং অ্যাটর্নি জেনারেল হতে পারেন। এখন এইখানে আমরা যখন ওখানে যাবেন, আমার অনুরোধ, এবং এটা আমার না, এইটা রিলাইং অন ভেরি ওয়াইজ ওয়ার্ডস অফ ভেরি ওয়াইজ ম্যান, আমি এটা বলছি, সেটা হলো আপনারা বোধহয় ননি পালকিওয়ালার নাম শুনেছেন, সবাই না শুনলেও কেউ কেউ শুনেছেন, যাকে বলা হয় ইন্ডিয়াতে দি কোর্ট রুম জিনিয়াস। ওনার বায়োগ্রাফিটা ওই নামেই, ননি পালকিওয়ালা দ্য কোর্ট রুম জিনিয়াস। উনি কোর্ট রুমের বাইরে ওনার পারফরমেন্স ছিল না তেমন, আরবিট্রেশন এইগুলো ছাড়া। উনি জীবনে মাত্র দুইবার দুইজন লোককে অভিনন্দন জানিয়ে 2টা বার্তা দিয়েছিলেন লিখিত, আর কখনো দেন নাই। একটা হলো
বিশ্বনাথ প্রতাপ সিং ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার ছিলেন অল্প সময়ের জন্য, ভিপি সিং। উনি যখন দেখলেন যে একটা পর্যায়ে ওনার গভর্নমেন্টকে কংগ্রেস সাপোর্ট উঠিয়ে নিল, ওনার গভর্নমেন্ট টিকিয়ে রাখতে গেলে তখন বিজেপি, আজকে যারা ইন্ডিয়াতে পাওয়ারে, এদের সাপোর্ট নিতে হয়, তখন হি প্রেফার টু স্টেপ ডাউন। উনি বললেন যে না, এটা হলো কোশ্চেন অফ আইডিওলজি, আমি ওদের সাপোর্ট নিয়ে কন্টিনিউ করব না। উনি রাষ্ট্রপতি ভবনে গিয়ে উনি পদত্যাগপত্র দিয়ে গেলেন। তো এই বিশ্বনাথ প্রতাপ সিংকে ননি পালকিওয়ালা এই যে পলিটিক্স অফ ভ্যালুস এইটাকে আপহোল্ড করার জন্য ওনাকে অভিনন্দন জানিয়ে একটা চিঠি দিয়েছিলেন। আর একটা চিঠি আমি তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি। আর একটা অভিনন্দন উনি জানিয়েছিলেন ওনার জুনিয়র এবং ফ্রেন্ড সলি সোরাবজি, উনি যখন ভারতের অ্যাটর্নি জেনারেল হলেন। সেখানে উনি লিখেছিলেন এই কথাটা যে তুমি এবং আমি একসাথেই, ইংরেজিতে লেখা আর কি, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার ফেডারেল অ্যাটর্নি জেনারেল অফিসে গিয়েছিলাম। ওখানে লেখা ছিল ইন দি ইউনাইটেড স্টেটস, আমি ওখান থেকে পড়ছি, দি মটো অফ দ্য জাস্টিস ডিপার্টমেন্ট, ওখানে অ্যাটর্নি জেনারেল অফিসকে বলা হয় জাস্টিস ডিপার্টমেন্ট, কার্ভড ইনটু দ্য রোটান্ডা অফ দ্য অ্যাটর্নি জেনারেলস অফিস ইজ, ওখানে লেখা। এখন আপনারা কেউ গেলে এটা ওয়াশিংটন ডিসিতে এখানে দেখতে পারবেন, ওই রোটান্ডাতে লেখা, দি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা উইন্স এ কেস whenever justice is done to one of its citizens in courts. কাজেই এটা আমি বললাম যে ভবিষ্যতে যারা অ্যাটর্নি জেনারেল অফিসে সরকারি উকিল হিসাবে যাবেন তাদের এই কথাটা মনে রাখতে হবে। বাংলাদেশ অ্যাটর্নি জেনারেল ফর বাংলাদেশ, নট গভর্নমেন্ট ফর বাংলাদেশ, তারা এটা মনে রাখবেন ঠিক এইটার অনুসরণে, বাংলাদেশ উইন্স এ কেস when justice is done to any of her citizens. বাংলাদেশের কোনো নাগরিক যখন বিচার পায় তখন বাংলাদেশ জেতে। ঠিক এইভাবে কোর্টকে সহযোগিতা করতে হবে। অ্যান্ড ফার্স্ট, লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হলো, এটা আমি শেয়ার করতে চাই আপনাদের সাথে, কেননা আমি এটা ফলো করি। বেভারলি ম্যাকলাক্লিন নামে এক ভদ্রমহিলা, উনি কানাডার ইতিহাসে প্রথম প্রধান বিচারপতি, এখন পর্যন্ত আর কেউ হননি, এখন পর্যন্ত একমাত্র এবং প্রথম প্রধান বিচারপতি। আবার উনি আবার কানাডার ফেডারেল সুপ্রিম কোর্টের দীর্ঘতম সময়ের জাজ ছিলেন, 2000 থেকে 2017, দীর্ঘতম সময়। ওনার একটা অটোবায়োগ্রাফি আছে, স্মৃতিকথা, ওইটার নাম হলো ট্রুথ বি টোল্ড, ট্রুথ বি টোল্ড। ওইখানে উনি একটা কথা লিখেছেন যে ওখানে তো অনেক বয়সে রিটায়ার করে, ইউএসএ তো নিজে রিটায়ার না করলে হয় না ফেডারেল সুপ্রিম কোর্টে। ওখানে জাস্টিস ম্যাকেন্টায়ার উনি চলে গেলেন 70 বছর হওয়াতে, তার জায়গায়, প্রথমে তার প্রধান বিচারপতি হননি, তার জায়গায় উনি ফেডারেল সুপ্রিম কোর্টের বিচারপতি হলেন। তারপরে এটা হয়, আমাদের এখানে সবসময় হয়, যিনি যান বা নতুন আসেন তাকে নিয়ে সব জজ সাহেবরা একটা ডিনার করলেন বা লাঞ্চ করলেন। ডিনারের পরে ওটা তো ওখানে তো ডিনার হয়, বিশেষ করে সামার স্প্রিং টাইমে, ডিনারের পরে আরও 2 ঘন্টা 3 ঘন্টা রোদ থাকে আর কি। ওনারা দুইজনে ব্যালকনিতে, নতুন যিনি আসলেন এবং যিনি চলে যাচ্ছেন, জাস্টিস ম্যাকেন্টায়ার অ্যান্ড জাস্টিস বেভারলি ম্যাকলাক্লিন, দুইজনে ব্যালকনিতে দাঁড়িয়ে কথা বলতেছেন। তখন উনি ওনার পূর্বসূরিকে বললেন, এখান থেকে পড়ি, স্যার, ইফ ইউ হ্যাড এনি ওয়ান পিস অফ অ্যাডভাইস ফর মি, only one piece of advice, what it would be? তখন ওখানে আমি পড়তে গেলে সময় লাগবে, পড়ার লোকটা, উনি তখন জাস্টিস ম্যাকেন্টায়ার ব্যালকনি দিয়ে ওই কানাডার অটোয়াতে সুপ্রিম কোর্ট থেকে পার্লামেন্ট কমপ্লেক্স দেখা যায়, ওই দিকে তাকালেন। তারপরে সূর্যের আলোতে অনেকক্ষণ তাকিয়ে থেকে তারপরে বললেন যে আচ্ছা, তারপরে ফাইনালি হি টার্ন ব্যাক টু মি, তারপরে উনি বেভারলি ম্যাকলাক্লিনের দিকে তাকালেন, তারপরে বললেন ওনাকে, ফাইন্ড সাম আউটসাইড ইন্টারেস্টস, ফাইন্ড সাম আউটসাইড ইন্টারেস্টস, আদারওয়াইজ দিস জব উইল কনজিউম ইউ। আমি জানি না মাই লর্ড জাস্টিস ফারাবাবুকে কেউ এটা বলছে কিনা, তবে ওনাকে এই উপদেশ দেওয়ার লোক ঘরের ভিতরে ছিল আমাদের লেমেন্টেড ভেরি এস্টিম সিনিয়র, ওনার বাবা সিনিয়র অ্যাডভোকেট মাহবুবুর রহমান সাহেব, উনি পেয়েছেন কিনা। আমাদের আহমদ সোহেল সাহেবেরও এই একই পরম্পরা আছে, মাই লর্ড জাস্টিস। তো এখন
এইটা খুব ইম্পর্টেন্ট, যে ফাইন্ড সাম আউটসাইড ইন্টারেস্ট, আদারওয়াইজ দিস জব উইল কনজিউম ইউ। কেন আমাদের ওই 9টা 5টার অফিস না, আমরা এখানে কাজ করে গিয়ে আমরা আমাদের চেম্বারে বসি, প্রত্যেক জজ সাহেবের বাড়িতে স্টাডি আছে, ওখানে আমাদের বসতে হয়। পার্টনার মামলা বা যে মামলা কালকে হিয়ারিং শুরু, ওইটার জন্য ফাইল করতে হয়, না হলে জাজমেন্ট লিখতে হয়। তো কাজেই ইউ মাস্ট ফাইন্ড সাম আউটসাইড ইন্টারেস্ট, আদারওয়াইজ দিস জব উইল কনজিউম ইউ। এটা কি হতে পারে? এটা আপনার ইট মে বি মিউজিক, ইট মে বি পেইন্টিং, পেইন্টিং করলেন বা এনজয় করলেন, ইট মে বি রিডিং ফিকশন অ্যান্ড নন ফিকশন, আদার দ্যান নন লিগাল ফিকশন অ্যান্ড নন ফিকশন, ইট মে বি ট্রাভেলিং। এটা দরকার আছে আর কি। সো আমার এইখানে আজকের আপনাদের সাথে কথা বলতে আমার খুবই ভালো লাগলো। আমার ইচ্ছা ছিল আরো অনেকক্ষণ বলার, আমাকে আমার ছোট ভাই মোহাম্মদ আলী একটু হস্তক্ষেপ